নমস্কার, আমি হেমন্ত ঘড়ুই, আল আমিন মিশন খড়গপুর শাখার সিনিয়র সেকশনের বায়োলজি ডিপার্টমেন্টের সহশিক্ষক। তো আমি আজকে একটা টপিক নিয়ে একটু আলোচনা করব, যেটা হচ্ছে ক্লাস 10-এর যেটা চ্যাপ্টার 2 আছে, জীবনের প্রবাহ মাত্রা বা কন্টিনিউইটি অফ লাইফ, যার অনেকগুলো ইউনিট আছে। যার আমি 2.1 ও 2.a যে ইউনিটটা আছে সেই ইউনিটটা নিয়ে একটু আলোচনা করব, দ্যাট ইজ দ্য কোষ বিভাজন এবং কোষ চক্র। তো কোষ বিভাজন বা সেল ডিভিশন এবং কোষ চক্র এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে প্রথমে আমাদের যে জিনিসটায় বেসিক একটা আইডিয়া দরকার, সেটা হচ্ছে যে কোষ কি। কোষ আমরা জানি সবাই, যেহেতু আমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রী, তো আমরা সবাই ভালো করে জানি যে জীবদেহের গঠনগত এবং কার্যগত একক কি কোষ বলা হয়। সেটা সজীব উদ্ভিদ দেহ হতে পারে, প্রাণী দেহ হতে পারে, যে কোনো দেহ হতে পারে। তো বেসিক ডিফারেন্স যদি প্রাণীদের কোষ, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে, প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে বেসিক ডিফারেন্স আমরা দেখি, এটা প্রাণী কোষ আমি লিখলাম একটা, এটা লিখলাম উদ্ভিদ কোষ। তো এদের মধ্যে প্রধান পার্থক্য যেটা, সেটা হচ্ছে প্রাণী কোষ সাধারণত গোলাকার, ডিম্বাকার বা এই জাতীয় আকৃতি হয়। গোলাকার, ডিম্বাকার বা অনিয়তাকার এরকম একটা আকৃতিযুক্ত হয়, এবং উদ্ভিদ কোষ হলে সেটা বহুভুজাকার হয়। আমি এখানে ষড়ভুজাকার এঁকে দেখালাম, বহুভুজাকার হয়। তো এটা হচ্ছে আকারের দিক থেকে একটা পার্থক্য, যেটা আমরা দেখে খুব সহজেই বুঝতে পারবো যে এরকম যদি বহুভুজাকার কোষ থাকে সেটা হচ্ছে উদ্ভিদ কোষের উদাহরণ বা উদ্ভিদ কোষের চিত্র। আর যদি প্রাণী কোষ গোলাকার, ডিম্বাকার বা অনিয়তাকার আকারের হয়ে থাকে তখন সেটা হবে প্রাণী কোষ। তো এই উদ্ভিদ কোষ, প্রাণী কোষের মধ্যে যদি আমি দুটোই যদি ইউক্যারিওটিক কোষ ধরি, তাহলে ইউক্যারিওটিক কোষ ধরলে এদের মধ্যে নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, বিভিন্ন কোষীয় অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদিতে যে সকল কোষীয় অঙ্গাণু থাকে সব সেম থাকে। কিন্তু কিছু কিছু জায়গায় পার্থক্য থাকে, সেই জায়গাগুলো জাস্ট আমি দেখে নেব যে প্রধান প্রধান প্রাণী কোষ, উদ্ভিদ কোষের মধ্যে প্রধান পার্থক্যগুলো কি কি। তাহলে এক নম্বর যদি আমি দেখি, যেহেতু প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র কি থাকে না, প্রাণী কোষে শুধুমাত্র কোষ পর্দা থাকে, কোষ পর্দা, কোনো কোষ প্রাচীর থাকে না। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দা প্লাস কোষ প্রাচীর দুটোই থাকে। কোষ পর্দা এবং কোষ প্রাচীর এই দুটোই কিন্তু দেখতে পাওয়া যায় তোমার প্রাণী কোষের, এই উদ্ভিদ কোষের ক্ষেত্রে, যেটা প্রাণী কোষের ক্ষেত্রে শুধুমাত্র কোষ পর্দা থাকে। এটা গেল এক নম্বর পার্থক্য। দু নম্বর পার্থক্যটা কোথায়? দু নম্বর পার্থক্য হচ্ছে প্রাণী কোষে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম থাকে, সেন্ট্রোজোম থাকে, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে সেটা থাকে না, উদ্ভিদ কোষের ক্ষেত্রে থাকে না। তিন নম্বর পার্থক্য কি? প্রাণী কোষের ক্ষেত্রে তোমার গলগি বডি থাকে না, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে, সরি ভুল বললাম, গলগি বডি না, প্লাস্টিড, সরি, উদ্ভিদ কোষের ক্ষেত্রে তোমার প্লাস্টিড থাকে, প্রাণী কোষের ক্ষেত্রে প্লাস্টিড থাকে না, প্লাস্টিড থাকে না। তো এরকম আরো একটা বেসিক ডিফারেন্স আছে, আমি তিনটে পার্থক্যই বললাম। এক নম্বর, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ পর্দা, কোষ প্রাচীর থাকে, কোনো সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল থাকে না, কিন্তু প্লাস্টিড থাকে। অন্যদিকে প্রাণী কোষের ক্ষেত্রে কোনো কোষ প্রাচীর থাকে না, শুধুমাত্র কোষ পর্দা বা সেল মেমব্রেন থাকে, সেন্ট্রোজোম থাকে, কোনো প্লাস্টিড থাকে না। এবং আরেকটা যদি পার্থক্য বলি ভ্যাকুওলের ক্ষেত্রে, প্রাণী কোষে ভ্যাকুওল থাকতে পারে, তবে থাকলেও সেটা সংখ্যায় কম, কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে ভ্যাকুওলের সংখ্যাটা বেশি থাকে। তো এইগুলো হচ্ছে প্রধানত চারটে পার্থক্য, যেটা তোমরা অলরেডি জানো, জাস্ট আমি রিমাইন্ড করলাম। এবার হচ্ছে যেখানে আমাদের পড়ার বিষয়, সেটা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন, বিভাজন শব্দের অর্থ হচ্ছে ভাঙা, বিভাজন শব্দের অর্থ হচ্ছে ভাঙা। তাহলে একটা কোষ যদি ভেঙে দুটো কোষ হয়, দুটো থেকে আবার ভেঙে চারটে কোষ হয়, তাহলে এইভাবে কোষের সংখ্যাটা আমাদের বাড়তে থাকে। তাহলে এইটাকে বলা হচ্ছে কি, কোষ ভেঙে যাওয়া বা কোষ বিভাজন। এই কোষগুলো বিভাজন বিভিন্ন পদ্ধতিতে হয়, আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। প্রথমত আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই যে কোষ বিভাজিত হয়, এই ঘটনাটি প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন, এই ঘটনাটি কখন, কোথায়, কে পর্যবেক্ষণ করেছিলেন সেটা আগে আমরা জানবো। তাহলে এটি প্রথম পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী ফ্লেমিং, ফ্লেমিং, FLEMING, ফ্লেমিং, বাংলা লিখে দিচ্ছি ফ্লেমিং, ফ্লেমিং, এবং সালটা হচ্ছে 1880,
1880 খ্রিস্টাব্দে তোমার সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। তাহলে বিজ্ঞানী ফ্লেমিং 1880 খ্রিস্টাব্দে সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেছিলেন। তো এই হচ্ছে আমাদের কোষ বিভাজনের পর্যবেক্ষণ করার প্রথম যে আমাদের তথ্য আছে আমাদের কাছে। এবার হচ্ছে এই যে কোষ বিভাজিত হচ্ছে, কোষ বিভাজনের জন্য আমার কিছু কোষীয় অঙ্গাণুর দরকার হয়। কিছু কোষীয় অঙ্গাণুর দরকার হয়, সেগুলো আমরা দেখতে পাবো নিউক্লিয়াস একটা কাজে লাগে, মাইটোকন্ড্রিয়া আছে, রাইবোসোম আছে, সেন্ট্রিওল, মাইক্রোটিউবিউল এইগুলো আছে। এগুলো আমরা পরে আলোচনায় আসবো। তো এই কোষ বিভাজনে যাওয়ার আগে আমরা দেখে নিই কোষ বিভাজন হওয়ার সময় দুটো ঘটনা ঘটে, দুটো টার্মিনোলজি আগে আমরা দেখি। কোষ বিভাজনে প্রবেশ করার আগে দুটো টার্মিনোলজিতে আমরা ঢুকবো। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা টার্মকে আমি বলে দিই ক্যারিওকাইনেসিস, আরেকটা হচ্ছে সাইটোকাইনেসিস। একটা বললাম ক্যারিওকাইনেসিস আর একটা বললাম সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিস ক্যারিয়ন, এটা দুটো শব্দ থেকে সংযুক্তি করে করা হয়েছে। একটা হচ্ছে ক্যারিও, তার কথাটা এসেছে ক্যারিয়ন কথা থেকে। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস, আর কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। ঠিক আছে, ক্যারিওকাইনেসিস। তাহলে দেখতে পেলাম ক্যারিয়ন শব্দের অর্থ নিউক্লিয়াস, কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে বিভাজন। তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এবং সাইটোকাইনেসিস, সাইটো কথাটা এসেছে সাইটোপ্লাজম থেকে, এসেছে সাইটো কথাটা, এবং কাইনেসিস শব্দের অর্থ হচ্ছে আমরা অলরেডি জেনে গেছি, সেটা হচ্ছে বিভাজন। তাহলে সাইটোকাইনেসিস মানে হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজনকে বোঝানো হচ্ছে, ক্যারিওকাইনেসিস শব্দের অর্থ বলা হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন। এই টার্মগুলো আমরা বারবার উল্লেখ করব, যার জন্য আমি প্রথমেই এই দুটো জিনিস বলে দিলাম। আবারও বলছি, ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের বিভাজন, এবং সাইটোকাইনেসিস মানে হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। এই দুটো টার্ম তোমরা নোট করে রাখবে এবং ভালো করে দেখে রাখবে, কারণ বারবার এই টার্মগুলো ইউজ হবে, তখন নিউক্লিয়াসের বিভাজন বা সাইটোপ্লাজমের বিভাজন না বলে আমি জাস্ট বলে বেরিয়ে যাব ক্যারিওকাইনেসিস অথবা সাইটোকাইনেসিস। তো এই টার্মগুলোকে ভালো করে জানবে। এবার হচ্ছে যে এই কোষ বিভাজনে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা হচ্ছে যে গুলো বললাম নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, রাইবোসোম, এগুলোর মধ্যে প্রধান আমি একটাকে ধরছি, সেটা হচ্ছে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হলো তোমার নিউক্লিয়াস। কেন এই নিউক্লিয়াসটা বেশি গুরুত্বপূর্ণ? কারণ আমরা যদি একটা নিউক্লিয়াসের ছবি আঁকি, তাহলে নিউক্লিয়াসের ছবি আঁকলে সাপোজ মনে করো এটা একটা আমার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভেতরে একটা কি হয়, গাঢ় একটা অংশ থাকে, যেটা আমরা খুব ভালো করে জানি, যেটাকে বলা হয় নিউক্লিওলাস। এবং নিউক্লিওলাস ছাড়াও এর ভিতরে সূত্রাকার কিছু অংশ থাকে বা প্যাঁচানো সুতোর মতো অংশ থাকে, যেগুলোকে বলা হচ্ছে কি নিউক্লিয় জালক বা ক্রোমাটিন জালিকা। তো এই নিউক্লিয় জালিকা, ক্রোমাটিন জালিকা ছাড়াও আরো কিছু অংশ থাকে, যেটা কি হয় না, আমি যদি দেখি এখানে কি কি আছে না, একটা আদর্শ নিউক্লিয়াস যদি দেখা হয়, তাহলে আদর্শ নিউক্লিয়াসের কটা অংশ পাচ্ছি না, আদর্শ নিউক্লিয়াসে দেখো একদম বাইরের যেটা, সেটাকে বলা হচ্ছে কি নিউক্লিয় পর্দা। আর কি থাকে, নিউক্লিওলাস, ভেতরে যে গাঢ় অংশটা সেটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। সুতোর মতো অংশগুলোকে বলা হচ্ছে নিউক্লিয় জালিকা, বা যেটাকে ক্রোমাটিন জালিকাও বলা হয়, বা ক্রোমাটিন জালিকা। আর ভেতরে যে স্বচ্ছ দানাদার বা অস্বচ্ছ দানাদার অংশগুলো দেখতে পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম বা নিউক্লিয় রস।
তাহলে এই চারটে অংশ আমাদের একটা কি আদর্শ নিউক্লিয়াসের। তাহলে এটা যদি আমি চিত্র বলি, এটা কিসের চিত্র আঁকলাম আমি? এটা হচ্ছে তোমার আদর্শ নিউক্লিয়াস, আদর্শ নিউক্লিয়াসের চিত্র, আদর্শ নিউক্লিয়াসের চিত্র। তাহলে আমার এতগুলোর মধ্যে আমার সবগুলো দরকার নেই, আমার মেইন যেটা দরকার সেটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। এই ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা হচ্ছে কোষ বিভাজনের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফর সেল ডিভিশন অর কোষ বিভাজন। তাহলে এই ক্রোমাটিন জালিকা, এই ক্রোমাটিন জালিকাগুলো থেকে কি তৈরি হয় না, ক্রোমাটিন জালিকাগুলো থেকে তৈরি হচ্ছে তোমার কি, ক্রোমাটিন জালিকা থেকে তৈরি হচ্ছে তোমার ক্রোমোজোম, ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মধ্যে কি থাকে, এই ক্রোমোজোমের মধ্যে থাকে হচ্ছে তোমার ডিএনএ, ডিএনএ, এবং এই ডিএনএ এর মধ্যে থাকে হচ্ছে তোমার জিন, জিন। তাহলে আমাদের এই ক্রোমাটিন জালিকা খুব ইম্পর্টেন্ট। তো ক্রোমাটিন জালিকা থেকে তো পাচ্ছি আমরা ক্রোমোজোম, ক্রোমোজোমের মধ্যে একটা অবস্থান সেটা হচ্ছে ডিএনএ, এবং ডিএনএ এর মধ্যে অবস্থানকারী অংশটাকে বলা হচ্ছে জিন, যেটাকে বংশগতির ধারক এবং বাহক বলা হয়, এবং যে যারা কি করে না একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে বৈশিষ্ট্যগুলো নিয়ে যায়, যেমন হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে স্থানান্তরিত করা, এই জিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো এখান থেকে ক্রোমোজোম সম্পর্কে আমি জাস্ট কয়েকটা জিনিস বলবো, সেই ক্রোমোজোম একটু আলোচনা করে নিয়ে আমরা তারপর সেল ডিভিশনের দিকে যাব। আমরা যদি প্রথমেই দেখি যে ক্রোমোজোম কত ধরনের হয়, ক্রোমোজোমের যদি প্রকারভেদ দেখি, তাহলে আমাদের পরের টপিকে আমরা চলে আসি ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ। আমাদের পরের টপিক হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ, ক্রোমোজোমের প্রকারভেদ। তাহলে ক্রোমোজোমকে যদি আমরা ভাগ করি, প্রধানত আমরা দুই ধরনের ক্রোমোজোম দেখতে পাই, ঠিক আছে? দুই ধরনের ক্রোমোজোম আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে একটাকে বলা হচ্ছে তোমার, একটাকে বলা হচ্ছে দেহ ক্রোমোজোম, দেহ ক্রোমোজোম, বা যার একটা নাম আছে অথবা অটোজোম, অটোজোম। আরেকটা হচ্ছে তোমার সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, বা যেটাকে বলা হচ্ছে অ্যালোজোম, অ্যালোজোম। তাহলে যেহেতু এখানে আমরা মানুষদের নিয়ে আলোচনা করছি, তাহলে আমরা মানুষের ক্ষেত্রে উদাহরণটা বলি। তাহলে দেহের মধ্যে বা দেহ কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে দেহ ক্রোমোজোম বা অটোজোম। আর সেক্স ক্রোমোজোম বা জনন নিয়ন্ত্রণকারী বা লিঙ্গ নির্ধারণকারী যে ক্রোমোজোমগুলো থাকে সেগুলোকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম বা অ্যালোজোম। তাহলে মানুষের ক্ষেত্রে মোট ক্রোমোজোমের সংখ্যা, হিউম্যানের ক্ষেত্রে মোট ক্রোমোজোমের সংখ্যা ইন হিউম্যান, হিউম্যান বা মানুষের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে ক্রোমোজোম সংখ্যা হলো আমাদের 46, 46টি বা 23 জোড়া, 23 জোড়া বা 46টি ক্রোমোজোম থাকে। এবার এই 46টি ক্রোমোজোমের মধ্যে, 46টি ক্রোমোজোমের মধ্যে দেহ ক্রোমোজোম বা অটোজোমের সংখ্যা হচ্ছে 44টি, 44টি অথবা 22 জোড়া। এগুলো হচ্ছে দেহ কোষের মধ্যে পাওয়া যায়, এগুলোকে বলা হচ্ছে অটোজোম। তাহলে অটোজোমের সংখ্যা চলে গেল কটা, 22 জোড়া বা 44টি। তাহলে পড়ে রইল দুটি সেক্স ক্রোমোজোম। তাহলে সেক্স ক্রোমোজোম থাকে দুটি বা এক জোড়া, দুটি বা এক জোড়া থাকে সেক্স ক্রোমোজোম। এবার দেহ কোষের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, যদি পুরুষ দেহ বা স্ত্রী দেহ হয় তাহলে দুজনের দেহ কোষে ক্রোমোজোম সংখ্যা একই থাকে, এবং এটাকে চিহ্নিত করা হয় 44A দ্বারা চিহ্নিত করা হয়, সেটা পুরুষ হোক বা মহিলা হোক। 44A এর মানে হচ্ছে 44টি অটোজোম। আর বাকি রইল সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে আর একটা হচ্ছে স্ত্রীদের ক্ষেত্রে। কারণ এটাই কি করে, এই সেক্স ক্রোমোজোম গুলো পুরুষ এবং স্ত্রী দেহটাকে আলাদা করে বা পৃথক করতে সাহায্য করে। কারণ পুরুষদের এক ধরনের সেক্স ক্রোমোজোম থাকবে, স্ত্রীদের এক ধরনের সেক্স ক্রোমোজোম থাকবে। পুরুষদের সেক্স ক্রোমোজোম কি হয় না এক্স ওয়াই প্রকৃতির, সব ক্যাপিটালে এক্স এবং ওয়াই প্রকৃতির, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে হয় এক্স এক্স প্রকৃতির। তাহলে এখানেই হচ্ছে ডিফারেন্স, যেটা কি হচ্ছে পুরুষ এবং স্ত্রী হোক অটোজোম 44A সেটা সেম,
কিন্তু পুরুষদের ক্ষেত্রে সেক্স ক্রোমোজোমটা দেখো বদলে গেল, সেটা হয়ে গেল XY, কিন্তু স্ত্রীদের ক্ষেত্রে হয়ে গেল XX। যদি পুরুষদের ক্ষেত্রে করা হয় তাহলে পুরুষদের এবং স্ত্রীদের চিহ্নিত করার জন্য একটা পেয়ার বা একটা জোড়া ক্রোমোজোম দিয়ে পার্থক্য করা হয়। যদি তুমি কোথাও দেখো যে XX ক্রোমোজোম আছে তাহলে বুঝে নেবে এটা স্ত্রী দেহ, আর যদি দেখো XY ক্রোমোজোম আছে তাহলে বুঝতে হবে তোমাকে কি এটা হচ্ছে পুরুষ দেহ। তাহলে এই যদি ক্রোমোজোম সংখ্যাটাকে আমরা টোটাল পুরুষদের ক্রোমোজোম সংখ্যাটাকে একদম সাংকেতিকভাবে চিহ্নিত করি, তাহলে পুরুষদের ক্রোমোজোম সংখ্যাটাকে সাংকেতিকভাবে চিহ্নিত করলে লিখব 44A + XY। তাহলে 44টা অটোজোম, দুটো সেক্স ক্রোমোজোম মিলে টোটাল হলো 46টা। আর স্ত্রীদের ক্ষেত্রটাকে আমরা ডিনোট করব 44A + XX। তাহলে 44 আর 2 46টা। তাহলে টোটাল হয়ে গেল পুরুষদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 44A + XY আর স্ত্রীদের ক্ষেত্রে 44A + XX। এবং এই যে 46টা ক্রোমোজোম এটা হচ্ছে কি দুটো সেটে পাওয়া যাচ্ছে, তাহলে এইটাকে বলা হচ্ছে ডিপ্লয়েড সেট। তাহলে 2n ডিপ্লয়েড কে বোঝানো হচ্ছে 2n মানে ডিপ্লয়েড সেট। এই ডিপ্লয়েড সেটের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46টি। কিন্তু যদি এটা অর্ধেক সেট হয়, হ্যাপ্লয়েড সেট হয়, তাহলে n কত হবে 46/2 23, তাহলে 23টি। তাহলে ডিপ্লয়েড সেট ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46 এতটি, এবং যদি এটা হ্যাপ্লয়েড হয়ে যায় সেটা 23। 2n মানে বোঝানো হচ্ছে তোমার 2n টাকে আমরা বলছি 2n হচ্ছে ডিপ্লয়েড আর n কে বলছি হ্যাপ্লয়েড। তাহলে আমরা খুব সহজে পেয়ে যাব যে ডিপ্লয়েড হলে 46টা ক্রোমোজোম, হ্যাপ্লয়েড হলো 23টি ক্রোমোজোম। তাহলে এইগুলো গেল কি পুংদেহ এবং স্ত্রীদেহ। তাহলে যখন এগুলো ডিপ্লয়েড বোঝালাম তাহলে এটাও আমি কি ডিপ্লয়েড সেট দেখিয়েছি, এটাও ডিপ্লয়েড সেট দেখিয়েছি। তাহলে এবং এখান থেকে মনে রাখবে দেহের কোষ, এগুলো হচ্ছে দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা বোঝানো হচ্ছে বা দেহের পুংদেহের, এবং এটা স্ত্রী দেহের। যদি জনন কোষের ক্রোমোজোম সংখ্যা বোঝানো হয় তাহলে জনন কোষ সবসময় হয় হ্যাপ্লয়েড, দেহ কোষ হয় ডিপ্লয়েড, জনন কোষ হয় হ্যাপ্লয়েড। তাহলে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা যদি বোঝানো হয় সেটা সবসময় হবে হ্যাপ্লয়েড। জনন কোষ সবসময় হ্যাপ্লয়েড হয়, মানে n সংখ্যক ক্রোমোজোম, মানে 23টা ক্রোমোজোম থাকবে। এবং এই 23টা ক্রোমোজোমের মধ্যে তাহলে কি হবে, যদি পুংদেহ হয় তাহলে এটাও অর্ধেক হয়ে যাবে, এটাও অর্ধেক হয়ে যাবে। একইভাবে স্ত্রীদেহ হলে অটোজোম অর্ধেক, এটা অর্ধেক। তাহলে যদি পুংদেহ হয় তাহলে যদি পুংদেহ থেকে যে জনন কোষটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে শুক্রাণু। পুংদেহ থেকে পাওয়া যায় শুক্রাণু এবং স্ত্রীদেহ থেকে পাওয়া যায় ডিম্বাণু। তাহলে শুক্রাণুর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা কি হবে 44 এর অর্ধেক মানে 22A + X, এটা একটা আসতে পারে। অথবা আরেকটা আসতে পারে 22A + Y, মানে একটা X ক্রোমোজোম যুক্ত শুক্রাণু আর একটা হচ্ছে Y ক্রোমোজোম বিশিষ্ট শুক্রাণু। তাহলে সংখ্যাটা কটা হলো দেখো 22A মানে 22টা + 23টা। তাহলে আমি কি বলেছিলাম হ্যাপ্লয়েড সেট 23টা, মানে 23টা আমি পেয়েছি, সেটা X ক্রোমোজোম যুক্ত হতে পারে, Y ক্রোমোজোম যুক্ত হতে পারে। ঠিক আছে। অন্যদিকে স্ত্রীদের ক্ষেত্রে ডিম্বাণুটা কি হবে না অলওয়েজ 22A + X অথবা 22A + X, কারণ দুটোই হচ্ছে কি এখানে X প্রকৃতির, কারণ যেহেতু দুটোই X ক্রোমোজোম রয়েছে। তাই এখান থেকে আরেকটা কনক্লুশনে আমরা আসতে পারি, তাহলে পুরুষ দেহে দু ধরনের শুক্রাণু উৎপন্ন হয়, একটা হচ্ছে X ক্রোমোজোম বিশিষ্ট আর একটা হচ্ছে Y ক্রোমোজোম বিশিষ্ট। তাহলে এইটাকে বলতে পারি তোমার দু ধরনের শুক্রাণু, দ্যাট ইজ দা হেটেরোগ্যামেট। আর ডিম্বাণু যেহেতু একই ধরনের তৈরি হচ্ছে তাই এটাকে বলা হচ্ছে কি হোমোগ্যামেট। যাক, আমাদের এই 23টা করে ক্রোমোজোম আমি দেখালাম, আমি একটু রিপ্রোডাকশনের দিকে চলে গেলাম। তো রিপ্রোডাকশন যখন পড়াবো তখন এটা আরো ক্লিয়ার করে বা আরো সুন্দর করে বোঝানো হবে। তো এই পর্যন্ত আমাদের ক্রোমোজোম সংখ্যাটা গেল। এবার ক্রোমোজোমের উপাদানগুলো আমরা আজকের ক্লাসে আর বলবো না, কারণ আমাদের কোষ বিভাজন শুরু করার আগে অনেকের মনে হতে পারে যে আমি এত কিছু বলছি কেন। তা কিন্তু এত কিছু বলার পিছনে কারণটা তোমরা নিশ্চয়ই পরে বুঝতে পারবে, যে কোষ বিভাজন পড়তে গেলে শুধুমাত্র কোষটা বিভাজিত হয়ে গেল, আমি সেটা পড়ে ফেললাম, সেই পদ্ধতিগুলো পড়ে ফেললাম, মুখস্থ করলাম, এটাই নয়, এটাই সব নয়। কিন্তু এটা কোষ বিভাজন ক্লাস 10 এ যেমন আছে, তোমরা যখন হায়ার ক্লাসে যাবে 11 এর ক্ষেত্রেও এই কোষ বিভাজন বলে একটা চ্যাপ্টার রয়েছে যেখানে এই ডিটেইল সিরিজগুলো পড়ানো হয়, আরো ডিটেইলসে যাওয়া হয়। যেহেতু আমি ক্লাস 10 লেভেল তাই আমি এতটা ডিটেইলসে ঢুকছি না, তবুও আমি চেষ্টা করছি যতটা তোমাদের ইনফরমেশন দেওয়া যায়। তাই আমি এক এক করে আলোচনা করছি। ক্রোমোজোমটা আমি শুরু করেছি, ক্রোমোজোমের প্রকারভেদটা আজকে বলেছি। পরের দিন আমরা টপিকে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান বা ডিএনএ এর রাসায়নিক উপাদান এই জিনিসগুলো আমি বলবো, বলে আস্তে 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 আমরা সেল ডিভিশন বা কোষ বিভাজনের দিকে প্রবেশ করব।
তো আজকের টপিক এই পর্যন্তই আমরা থাকবে, আর এর থেকে আমরা আগাবো না। তো আশা করছি তোমরা বুঝতে পারছো বা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানিও। চ্যানেলে আমার ভিডিওর নিচে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে এবং ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশন থাকবে, এবং তোমরা যদি চাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা পার্সোনালি মেসেজ করতে পারো বা ফোন করেও জেনে নিতে পারো। যদি কোনো সমস্যা থাকে আমি অবশ্যই বুঝিয়ে দেবো। যাই হোক, বায়ো লার্নিং চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিও বা এই টপিকটা যে কন্টিনিউ হবে এই টপিকটি যাতে তোমরা সহজে নোটিফিকেশন পাও। তার জন্য পাশের বেল আইকনকে ক্লিক করে রাখবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কোনো প্রশ্ন উত্তর থাকলে বা প্রশ্ন জানার থাকলে বা অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবে। দ্যাটস অল। এটা পরের টপিকে বা পরের ভিডিওতে আমরা কন্টিনিউ করব।